ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড রিয়াকশানের উপরে ক্লাস নিব। সো আমি তোমার মেন্টর হিসেবে আছি স্বাধীন রয় সানি এবং আমি 2021-এর আইজিএসও ব্রোঞ্জ মেডেলিস্ট। এবং তোমরা স্ক্রিনে আমার কন্ট্যাক্ট দেখতে পারতেছো। ক্লাস রিলেটেড অর এনি কাইন্ড অফ কোশ্চেন যদি থাকে অলিম্পিয়াড রিলেটেড, তুমি আমাকে কন্ট্যাক্ট ইনফরমেশনে নক করতে পারবা। সো কেমিক্যাল প্রপার্টিজ রিয়াকশান এই ক্লাসটা নেওয়ার আগে আমি জাস্ট কিছু বেসিক পড়াতে চাইছিলাম, বাট সেইগুলো তোমাদের আগে থেকেই একটা ক্লাস নেওয়া হয়েছে, যেটায় তোমরা অলরেডি অ্যাটম, মলিকিউল, তারপর একটা ম্যাটার, এগুলো সম্পর্কে আইডিয়া পাইছো। সো আমি ওইগুলো নিয়ে ডিসকাস করব না, আমি সরাসরি কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড রিয়াকশানের যে ইনডেপথ যতটুকু তোমাদের পর্যায়ে যাওয়া যায় আমি যাওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো স্টেট অফ ম্যাটার নিয়ে। এখন ম্যাটার তো কি এটা তোমরা জানো। এখন ম্যাটারের স্টেটটা আসলে কি? আমরা নর্মালি একটা ম্যাটারকে তিনটা স্টেটে দেখি। একটা হলো তোমার সলিড, একটা লিকুইড আর একটা গ্যাস। এখন তুমি H2O অর্থাৎ পানির এক্সাম্পল নাও। পানিকে আমরা কিভাবে দেখি, রাইট? পানিকে আমরা লিকুইড ফর্মে দেখি নর্মালি, রাইট? এখন এইটাকে যদি আমরা ফ্রিজিং টেম্পারেচারে নিয়ে যাই তাহলে আমরা ওটাকে সলিড ফর্মে দেখি, যেটাকে আমরা বরফ বলি, রাইট? সলিড ফর্মে। এবং এটাকে যদি আমরা আরও তাপ দিয়ে বয়লিং টেম্পারেচারে নিয়ে যাই, দেন ওই পানিটা আস্তে 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 বাষ্প হয়ে যায়, ওইটা গ্যাসে পরিণত হয়। সো এই যে একটা পানির মলিকিউল, একটা এই যে পানির তোমার অণু, পরমাণু যেখানেই যা আসে না কেন, এইটা তাপের কারণে তার স্টেট অর্থাৎ অবস্থার যে পরিবর্তনটা করতেছে, এইটার উপর বেস করে আমরা স্টেট অফ ম্যাটারকে তিন ভাগে ভাগ করি। সেটা হলো একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়, ইংলিশে যেটাকে বলে সলিড, লিকুইড, গ্যাস। এখন এখন এই জিনিসটা আমরা পরবর্তীতে যখন আরেকটু ইনডেপথ ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে তোমাদের এই জিনিসটা লাগবে। এবং তোমরা আরেকটা পয়েন্ট মাথায় রাখতে পারো, মনে করো পানির মলিকিউল একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন দিয়ে গঠিত। তো সো মনে করো এটা হলো তার স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা এমনি কেন আঁকলাম এই লাইন দিয়ে? আচ্ছা, ফার্স্ট অফ অল একটা অক্সিজেন তো বুঝো, অক্সিজেন হলো একটা জাস্ট পরমাণু। এখান থেকে এটা, এখানে একটা হাইড্রোজেন আছে, এটা একটা হাইড্রোজেন আছে, যেটাকে আমরা একটা দাগ দিয়ে বুঝাচ্ছি। এই যে এই দাগটার মাধ্যমে বুঝাচ্ছি যে বন্ড মানে বন্ধনে আবদ্ধ। সেই দাগটাকে অ্যাকচুয়ালি আমরা বন্ধন হিসেবে পরিচয় দিচ্ছি। বন্ধন কি? বন্ধন হলো দুইটা মলিকিউল যে ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে আবদ্ধ থাকে, এটাকে আমরা জাস্ট দাগ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এটা বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই জিনিসটা তোমরা কেমিক্যাল স্ট্রাকচারের যে ক্লাস পাবো ওইটায় ডিটেইলসে জানতে পারবা। সো এখন জানো যে প্রত্যেকটা পানির মলিকিউল যখন খুবই কম্প্যাক্ট অবস্থায় থাকে, খুবই কম্প্যাক্ট মানে খুবই কাছাকাছি, মনে করো এদের আন্তঃআণবিক দূরত্ব মানে একটা অণু থেকে আরেকটা অণুর যে দূরত্ব, এই দূরত্বটা অনেক কম যখন থাকে তখন ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি থাকে। ফোর্স অফ অ্যাট্রাকশন মানে এরা যে বল দিয়ে আবদ্ধ, মনে করো তোমার দুইটা দড়ি দিয়ে তুমি কোনো একটা বস্তুকে বেঁধে রাখছো, কোনো একটা লাইক জালনা অথবা কোনো একটা দণ্ডের মাধ্যমে। সো এখন যত শক্তিশালী গিট দিবা তুমি, তত তোমার ওই বস্তুটাকে ধরে রাখতে ইজিয়ার হবে, রাইট? সো এটা ভেগভাবে বলছি, বাট নর্মালি জিনিসটা হলো তুমি যত ফোর্স অফ অ্যাট্রাকশন দিবা তত তোমার জিনিসটাকে নিজের জায়গায় স্ট্যাবল রাখতে আমরা সক্ষম বেশি হব। সো যখন একটা মলিকিউলের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম থাকে তখন ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, এজন্য আমরা সেই বস্তুটাকে সলিড ফর্মে দেখি। সলিড মানে কঠিন। পানির ক্ষেত্রে সেম, যখন এইটাকে তাপ দেই আমরা, তাপ দেওয়ার কারণে এটার গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি মানে এটা মনে করো ছোটাছুটি অনেক বেশি করে, কারণ প্রত্যেকটা মলিকিউলের এনার্জি লেভেল বেড়ে যায়। এগুলো যদি তোমরা না বুঝো ঝামেলা নেই, জাস্ট আমি বলার জন্য বলতেছি। সো এই তাপ দেওয়ার কারণে এদের ভিতরকার যখন এই ডিস্টেন্সটা বেড়ে যাবে প্রত্যেকটা মলিকিউলের ভেতরকার, তখন ওইটা অবস্থার পরিবর্তন করবে, যেটাকে আমরা বলি তোমার স্টেটের পরিবর্তন।
সো এটা সলিড থেকে এটা লিকুইড ফর্মে চলে যাবে, দেন লিকুইড থেকে ওইটা এগেইন গ্যাসিয়াস ফর্মে চলে যাবে যদি আমরা আরও তাপ দিই। সো এই জিনিসটা আই গেস তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। সো নেক্সটে আমি চলে যাব ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার। এই জিনিসটা আজকের ক্লাসে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা। এখন অনেকেই তোমরা দেখবা যতই বড় হবা না কেন ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি নিয়ে তোমরা কম বেশি অনেক জানতে পারবা, বাট এই জিনিসটা বেসিক কি, এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি কী মিন করে, এটা যদি তুমি এখন থেকে না বুঝো তাইলে পরবর্তীতে এটা মনে করো হাই লেভেল যে কনসেপ্টগুলো আছে এগুলো তোমার গ্রাস্প করতে একটু সমস্যা হবে। সো এই পয়েন্টটা একটু ভালোভাবে খেয়াল করবা। দেখো এখানে আমি দুইটা প্যাসেজ লিখছি, এই প্যাসেজ আমি একটা একটা করে বোঝাবো। ফার্স্টে দেখো প্রথম প্যাসেজে কি বলা, কালার, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট আর ফিজিক্যাল প্রপার্টিজ। A physical property can be measured and observed without changing the composition or identity of a substance. তার মানে কি বোঝাচ্ছে, ফিজিক্যাল প্রপার্টি তোমার মেজার করা যাবে এবং অবজার্ভ করা যাবে কোনো রকম কম্পোজিশন চেঞ্জ ছাড়াই। কম্পোজিশন মানে কি, মনে করো একটা বন্ড আছে পানির অণু H2O, তো H2O মনে করো একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে একটা বন্ড করে আবদ্ধ থাকে। এখন এখানে বলতেছে আমরা এই পানির অণুটার প্রপার্টিজ মেজার করতে পারবো, যে কোনো প্রপার্টি, মনে করো ফিজিক্যাল প্রপার্টির কথা এখানে বলতেছে, এই ফিজিক্যাল প্রপার্টি মেজার করতে পারবো উইদাউট চেঞ্জিং দ্য কম্পোজিশন। তার মানে এই পানির অণুটা অন্য কোনো অণুতে তোমার ট্রান্সফার না হওয়া সত্ত্বেও, অর্থাৎ মনে করো এটা অক্সিজেনে পরিণত হচ্ছে না বা অন্য কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হচ্ছে না, জাস্ট এইটা স্টেট চেঞ্জ করতেছে, এইটার জন্য আমরা ফিজিক্যাল প্রপার্টিটাকে ইন্ট্রোডিউস করছি। দেখো এর পরের লাইন পড়লে আরেকটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, উই ক্যান মেজার দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস বাই হিটিং এ ব্লক অফ আইস অ্যান্ড রেকর্ডিং দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য আইস ইজ কনভার্টেড টু ওয়াটার। যেটা বললাম, আমরা এই তোমার বরফ একটা কিউবের টেম্পারেচারটা আমরা মেজার করতে পারবো, যেটা পানিতে পরিণত হয়ে যাবে অথবা গ্যাসে পরিণত হয়ে যাবে, ওটার টেম্পারেচার আমরা মেজার করতে পারবো, বাট ওইটার কিন্তু কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, কেমিক্যাল কম্পোজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট স্টেটের চেঞ্জ হচ্ছে। সো ওয়াটার ডিফার্স ফ্রম আইস অনলি ইন অ্যাপিয়ারেন্স নট ইন কম্পোজিশন, সেম কথা। সো দিস ইজ এ ফিজিক্যাল চেঞ্জ। সো ফিজিক্যাল চেঞ্জের কনসেপ্টটা আই গেস তোমার এই লাইন পড়ার পর ক্লিয়ার হয়ে যাওয়া কথা, যে ফিজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে সবথেকে মেইন পয়েন্ট হলো ফিজিক্যাল চেঞ্জে তোমার কম্পোজিশনের কোনো চেঞ্জ হবে না, কম্পোজিশনের চেঞ্জ ছাড়াই আমরা টেম্পারেচার বলো বা কালার বলো, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই প্রপার্টিসগুলো মেজার করতে পারবো। সো এই যে প্রপার্টিসগুলো আমরা মেজার করতে পারবো কম্পোজিশন চেঞ্জ ছাড়াই, সেই প্রপার্টিসগুলোকে আমরা ফিজিক্যাল প্রপার্টিস বলবো। আই থিঙ্ক যে এখানে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নাই। সো লাস্ট লাইন কি বলছে দেখো, উই ক্যান ফ্রিজ দ্য ওয়াটার টু রিকভার দ্য অরিজিনাল আইস। ইয়েস we can, therefore the melting point of a substance is a physical property. So এই লাইনটা দেখো, we can freeze the water to recover the original ice, এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এটা একটা রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল মানে কি, মনে করো যে এটা একটা আইস কিউব, ঠিক আছে, আইস কিউবটাতে তাপ দিছো একটা তোমার গ্লাসে ভরে, মনে করো এটা একটা গ্লাসে ভরে এই আইস কিউবটারে তাপ দিলে দেখবা যে এটা জল হয়ে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে। এখন এটাকে তাপ দিলে এটা হচ্ছে রাইট। এখন এটার থেকে তাপ সরাই নিলে, অর্থাৎ এই পানিকে যদি তুমি ফ্রিজের ভিতরে রেখে দাও, অর্থাৎ কুলিং করো, দেন ওইটা মানে নেগেটিভ টেম্পারেচার যদি দাও, অর্থাৎ তাপ যদি ওখান থেকে সরিয়ে নাও ওই সিস্টেম থেকে, দেন দেখবো এটা আবার বরফে পরিণত হয়ে যাবে। ফ্রিজে যদি জল রেখে দাও তোমরা এই ফিনোমিনাটা দেখতে পারবা। সো এই যে এই প্রসেসটা কিন্তু রিভার্সিবল, মানে বরফ থেকে পানিতেও যাওয়া যায়, পানি থেকে বরফেও যাওয়া যায়। সো এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ইন্ট্রোডিউস করলাম যে ফিজিক্যাল প্রপার্টিজ হলো রিভার্সিবল, ঠিক আছে, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় তোমার তাপের আদান প্রদানের মাধ্যমেই যাতায়াত করা যায়। তাহলে কেমিক্যাল প্রপার্টিজ কি,
পরের প্যারা পড়লে আই গেস আমাদের ক্লিয়ার হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড দ্য স্টেটমেন্ট হাইড্রোজেন গ্যাস বার্নস ইন অক্সিজেন গ্যাস টু ফর্ম water describes a chemical property of hydrogen because to observe this property we must carry out a chemical change, in this case burning. তার মানে কি? তার মানে কেমিক্যাল প্রপার্টিজে আমাদের কেমিক্যালি ওই জিনিসটার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। মনে করো আমরা এ নামক একটা কেমিক্যালকে আমরা বি নামক কেমিক্যালে বানাই ফেলতেছি। সো এর কেমিক্যাল কম্পোজিশন বি এর কেমিক্যাল কম্পোজিশন পুরাপুরি ডিফারেন্ট, এটা পুরাপুরি ডিফারেন্ট। ওকে, সো এইটা তোমার ইরিভার্সিবল প্রসেস হবে, কারণ যখন আমরা একটা কম্পাউন্ডকে পুরাপুরি ভেঙে অন্য কম্পাউন্ডে তোমার তৈরি করে ফেলবো, ওই পুরানো কম্পাউন্ড থেকে আবার নতুন কম্পাউন্ডে অত ইজিলি তোমার আসা যাবে না। এটাকে রিভার্সিবল প্রসেস বলে, কারণ এটা কেমিক্যাল প্রপার্টিস, এই যে বন্ড যে স্ট্রাকচারগুলো আমরা কথা বলতেছি, ওকে, যে কম্পোজিশন নিয়ে আমরা কথা বলতেছি। সো এটা তুমি একটা এক্সপেরিমেন্ট দিয়ে করতে পারবা। ফর এক্সাম্পল, যদি তুমি একটা এক্সপেরিমেন্ট তুমি বলতেছি যে কেউ বাড়ি বসে করতে পারবা। মনে করো যে একটা বোতল নিলা, একটা বোতলে ভিনেগার দিলা, ঠিক আছে, ভিনেগার, মনে করো এটা একটা বোতলে ভিনেগার দিবা, আর একটা বেলুন তো সবার বাড়ি মোটামুটি আছে, বার্থডেতে তোমরা বেলুন ফুলাও, সেই বেলুনগুলো তো থেকে যাওয়ার কথা একটা দুইটা। সো ওই বেলুনের ভিতরে বেকিং সোডা দিবা, ঠিক আছে, বেকিং সোডা দিবা, আর বোতলের ভিতরে দিবা ভিনেগার। সো এইটা একটা মনে করো বেলুন, এই বেলুনের ভিতরে বেকিং সোডা দিলা, দেওয়ার পরে এই বেলুনের ভিতরে তো বেকিং সোডা আছে, সেই বেলুনটা এই বোতলের মুখের ভিতরে আটকাই দিবা, এবং ওই মেক শিওর করবা ওই বেলুন থেকে যাতে পুরা বেকিংয়ের সোডার যে গুঁড়াগুলো সবগুলো এর ভিতরে চলে যায়, এবং দরকারে হাত দিয়ে চেপে রাখবা বেলুন আর ওই বোতলের মুখটা। সো দেখবা যে বেলুনটা ফুলে উঠতেছে আপনা আপনি, ঠিক আছে, আপনা আপনি ফুলে উঠতেছে। তো তখন ওই যে গ্যাস, কারণ হলো এই ভিনেগার তোমার বেকিং সোডার সাথে একটা রিয়াকশন করে, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, পানি এবং আরেকটা তোমার কম্পাউন্ড তৈরি হয়, যেটা আমি এখন তোমাদের ইন্ট্রোডিউস করতেছি না, বাট ধরে রাখো যে তুমি একটা গ্যাস তৈরি হবে, গ্যাস তৈরি হওয়ার কারণেই বেলুনটা নিজে নিজে ফুলে উঠবে। ফুলে ওঠার পরে দেখবা যে একটু পরে আবার যদি তুমি ওই বোতলের মুখ থেকে সরাই দাও চুপসে যাবে। ওকে, সো এই জিনিসটাকে তুমি কি আবার রিভার্সিবল করতে পারবা? এই যে প্রসেসটা তুমি করলা, এক্সপেরিমেন্টটা করলে, এই এক্সপেরিমেন্টটাকে তুমি কি উল্টা দিক থেকে করতে পারবা না, কারণ এটা একটা কেমিক্যাল প্রপার্টিতে চেঞ্জ হয়েছে। সো কেমিক্যাল প্রপার্টিতে যখন চেঞ্জ হবে তখন এই জিনিসটা ইরিভার্সিবল হয়, ইরিভার্সিবল। ওকে, সো এটা মাথায় রাখবা। After the change, the original chemical substance, the hydrogen gas, will have vanished, and all that will be left is a different chemical substance, water. We cannot recover the hydrogen from the water by means of a physical sense such as boiling or freezing. তো এখানে কি বলতেছে, এখানে যে এক্সাম্পলটা দিল সেটা হলো যখন আমরা হাইড্রোজেন গ্যাসকে তোমার অক্সিজেন গ্যাসের সাথে বার্ন করব, তাপ দিব, তখন আমরা পানি পাবো। ওকে, সো এই জিনিসটা পাবো, এই জিনিসটা যখন পাবো, এই যে পানিটা পাইতেছি, তো এই পানিটা থেকে কিন্তু আমরা আবার অক্সিজেন আর হাইড্রোজেন ওইভাবে পাবো না, কারণ মানে বয়েল তোমার যদি কুলিং করো অথবা তাপ দাও এইভাবে আমরা নর্মালি পাবো না, যদি বয়েলিং টেম্পারেচার, ফ্রিজিং টেম্পারেচার যে কোনোভাবেই করতে চাও না কেন, কারণ এখানে কেমিক্যাল প্রপার্টিজের চেঞ্জ হয়েছে, কেমিক্যাল প্রপার্টিজ এখানে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তোমার বয়েলিং আর ফ্রিজিং জিনিসপত্র দিয়ে এইগুলো কাজ হবে না, রিভার্সিবল প্রসেস। সো আই থিঙ্ক যে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস কী এই জিনিসটা বুঝতে পারছো। দুইটা মেইন পয়েন্ট, একটা হলো রিভার্সিবলের যে পয়েন্টটা, আরেকটা হলো ওই যে কেমিক্যাল কম্পোজিশনের যে চেঞ্জটা, এই দুইটা জিনিস মাথায় রাখবা। সো এবার আমরা কেমিক্যাল রিয়াকশন নিয়ে কথা বলবো। কেমিক্যাল রিয়াকশন জিনিসটা কি? অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশনের যদি বেসিক তোমার ডেফিনেশন আমি বলতে চাই, অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশন ইজ ইন উইচ দ্য বন্ড আর ব্রোকেন উইদিন দ্য রিয়াক্টেন্ট মলিকিউল অ্যান্ড নিউ বন্ডস আর ফর্মড উইদিন প্রোডাক্ট মলিকিউল। এরকম কিছু একটা লাইন পাবা তুমি বইতে, বাট এই বইয়ের লাইনগুলো আমরা পড়ে এখন বুঝবো না।
কারণ আমাদের ওই লেভেলের বেসিক এখন নাই। সো আমি সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করব। সো বইয়ের যে কোনো লাইন পড়লেই তুমি কেমিক্যাল রিয়াকশনের যে বেসিক তোমার ফান্ডামেন্টাল ডেফিনেশনটা পাবা, সেটা এটা বলে যে কিছু মলিকিউল যখন কিছু মলিকিউল একটা আরেকটার সাথে তোমার কম্বাইন করে অথবা রিয়্যাক্ট করে বা তাপ দেওয়া হয় কিছু মলিকিউলকে একসাথে করে, ওই মলিকিউলগুলো নিজেদের বন্ধন ভেঙে নতুন একটা মলিকিউল তৈরি করতে পারে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলে কেমিক্যাল রিয়াকশন। সো কেমিক্যাল রিয়াকশানে দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হলো বন্ডস আর ব্রোকেন উইদিন রিয়াক্ট্যান্ট মলিকিউলস, মানে যে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলো আছে, রিয়াক্ট্যান্ট মলিকিউল মানে কি, যে মলিকিউলগুলো দিয়ে আমরা নতুন কোনো প্রোডাক্ট বানাচ্ছি, এইগুলো আমরা আসতেছি আস্তে আস্তে, প্রত্যেকটা টার্ম বুঝতে পারবো। সো একটা হলো রিয়াক্ট্যান্ট মলিকিউলের যে বন্ডগুলো আছে এগুলো ব্রোকেন হবে ফার্স্ট স্টেপে, দেন হলো নিউ বন্ডস আর ফর্মড উইদিন প্রোডাক্ট মলিকিউলস ইন অর্ডার টু ফর্ম এ নিউ সাবস্টেন্স। তার মানে কি, সো সহজ ভাষায় যদি আমি জাস্ট একটা বেসিক প্রসেস দিয়ে তোমাদের বুঝাই, তাইলে আমি ফটোসিনথেসিস রিয়াকশানটা দিয়ে বোঝানোর চেষ্টা করব, কারণ ফটোসিনথেসিস রিয়াকশানটা তোমাদের মোটামুটি সবাই মোটামুটি জানো, কারণ এটা বায়োলজির খুব একটা পরিচিত ফর্মুলা। আর যদি না জেনে থাকো, ফটোসিনথেসিস রিয়াকশান হলো তোমার যে রিয়াকশানের মাধ্যমে গাছ সূর্যের আলোর উপস্থিতিতে তোমার কার্বন ডাইঅক্সাইড আর পানি ইউজ করে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি করে, যে গ্লুকোজটা খেয়ে আমরা বেঁচে থাকি, রাইট? সো এই ইকুয়েশনটা যদি আমরা লিখি তাইলে হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, এখানে সূর্যের আলো পড়তেছে গাছে, আর এটা তৈরি করতেছে C6H12O6। এখন যদি তোমরা এই কম্পাউন্ডগুলোর নাম না জেনে থাকো সমস্যা নেই, জাস্ট আমার সাথে ক্লাসে থাকার চেষ্টা করো, আই গেস মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এটা হলো ফটোসিনথেসিস রিয়াকশন, বাংলায় বলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয়, একটা গাছ বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড আছে, তোমরা তো সবাই জানো বাতাসে কিছু গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, সো কার্বন ডাইঅক্সাইড, সো এই গ্যাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইডটা গাছ ব্যবহার করে নিজের খাবার তৈরি করার জন্য। সো কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করতেছে এবং পানি ব্যবহার করতেছে শিকড় দিয়ে, যে মাটি থেকে পানি শোষণ করে গাছটা, ওটা শোষণ করে, তারপরে কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার রিয়্যাক্ট করে গ্লুকোজ, এটাকে বলে গ্লুকোজ C6H12O6, এটা হলো তোমার বলা যায় কেমিক্যাল ফর্মুলাটাই। ওকে, সো এই জিনিসটা তৈরি করে। এখন এই জিনিসটাকে আমরা যখন এরকম একটা কেমিক্যাল ইকুয়েশনের মাধ্যমে দেখাবো, সেটাকে আমরা বলি কেমিক্যাল রিয়াকশান। ওকে, তোমরা কেমিক্যাল রিয়াকশান আগে হয়তো এরকমভাবে দেখছো অলরেডি, বাট হয়তো কিছু মলিকিউল বুঝতে তোমাদের সমস্যা হয়, হয়তো অন্য কোথাও কারো বুঝতে সমস্যা হয়, বাট এই রিয়াকশানটায় কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমাদের ফার্স্টে বুঝতে হবে। ফার্স্ট অফ অল, এটা তো একটা কেমিক্যাল ইকুয়েশন বলছি, আর দেখো যে বস্তু দুইটা দিয়ে আমাদের একটা প্রোডাক্ট আমরা পাইছি, মানে একটা এন্ড রেজাল্ট একটা পাইছি, এই সবগুলাকে আমরা একটা টার্ম দিয়ে ডিফাইন করি। কার্বন ডাইঅক্সাইড আর পানি, এই দুটাকে আমরা বলি রিয়াক্ট্যান্টস মানে কি, যারা রিয়াক্ট করে নতুন একটা কিছু বানায়। সো এখানে নতুন একটা কিছু কি, এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটাকে আমরা বলি, গ্লুকোজ আর অক্সিজেনটাকে আমরা বলি প্রোডাক্ট। সো এখন এরপরে যদি কোনো কেমিক্যাল ইকুয়েশনে কেউ বলে রিয়াক্ট্যান্ট কি, প্রোডাক্ট কি, সো বুঝবা যে একটা কেমিক্যাল ইকুয়েশনে বাঁ দিকে যেটা থাকে ওইটা হলো ওর তোমার কাঁচামাল। মনে করো যে তুমি একটা চিকেন ফ্রাই বানাবা, চিকেন ফ্রাই বানানোর জন্য ফার্স্ট অফ অল কী লাগবে, চিকেন লাগবে, অয়েল লাগবে, তারপর মনে করো কিছু তোমার মশলাপাতি লাগলো, এগুলা তোমরা যারা ভালো রান্না করো তোমরা জানো। সো আমরা যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করতেছি এন্ড রেজাল্টটা পাওয়ার জন্য, আমাদের এন্ড রেজাল্ট হলো চিকেন ফ্রাই। সো এই চিকেন ফ্রাইটা পাওয়ার জন্য আমরা যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতেছি, যে আমরা চিকেন ইউজ করতেছি, যে অয়েল ইউজ করতেছি, সবগুলা আমাদের রিয়াক্টেন্ট, মানে এগুলা আমাদের ইনগ্রিডিয়েন্ট। সো ইনগ্রিডিয়েন্টগুলোকে আমরা বলবো রিয়াক্টেন্ট একটা কেমিক্যাল রিয়াকশানের। আর যে আমরা এন্ড প্রোডাক্টটা পাবো, এন্ড প্রোডাক্টটা আমাদের আমাদের যে উদাহরণটা দিলাম
সেক্ষেত্রে তোমার ফ্রাইড চিকেন হয়তো হতে পারে। এক্ষেত্রে আমাদের এন্ড রেজাল্টটা হলো গ্লুকোজ। সেই গ্লুকোজ এটাকে বলে যে প্রোডাক্ট, কারণ এটা আমাদের এন্ড রেজাল্ট। সো এটার সাথে অক্সিজেনও উৎপন্ন হয়েছে, সেই দুইটাকেই বলে প্রোডাক্ট। বাট আমরা যেটা মেইনলি যে প্রোডাক্টটা উৎপন্ন করতে চাইছি, অর্থাৎ যে প্রোডাক্টটা ক্রিয়েট করতে চাইছি, সেটা হলো আমাদের মেইন প্রোডাক্ট, আর অন্যগুলো হলো বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে কি, যেগুলা আমাদের মেইন উদ্দেশ্য ছিল না বাট স্টিল ওইগুলো আমরা তৈরি করতেছি, এইগুলো হলো বাই প্রোডাক্ট। ওকে, সো এখানে হলো আমাদের মেইন উদ্দেশ্য ছিল গ্লুকোজটা তৈরি করা, এই গ্লুকোজটা হলো আমাদের মেইন প্রোডাক্ট, অক্সিজেনটা বাই প্রোডাক্ট। এগুলোর দরকার নেই, জাস্ট মনে রাখবা যেগুলো উৎপন্ন হবে ওইটা প্রোডাক্ট, আর যেগুলো তোমার ইকুয়েশনের বাদিকে থাকবে ইনগ্রিডিয়েন্ট, এগুলো হলো রিয়াক্ট্যান্টস। এরপরে আরেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, আরেকটা জিনিস দেখতে হবে এখান থেকে, যে দেখো যখন প্রোডাক্টটা দেখতেছো তুমি, ঠিক আছে, প্রোডাক্টের যে অ্যামাউন্টটা আছে, যে এলিমেন্টগুলো আছে, এগুলো কিন্তু রিয়াক্ট্যান্টেও আছে। আরও যদি সহজ করে বলি, রিয়াক্ট্যান্টে আছে তোমার কার্বন এলিমেন্ট, রাইট, কার্বন আছে। রিয়াক্ট্যান্টে আছে অক্সিজেন, রিয়াক্ট্যান্টে আছে তোমার হাইড্রোজেন। ওকে, কার্বন আছে কয়টা? কার্বন আছে একটা। অক্সিজেন আছে এই দুইটা, এই দুইটা, এই একটা, তিনটা। অক্সিজেন আছে তিনটা, হাইড্রোজেন আছে দুইটা। দেখো প্রোডাক্টে আমাদের কার্বন আছে ছয়টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6-8টা। সো দেখো কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন রিয়াক্ট্যান্টে ছিল, প্রোডাক্টেও কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনই আছে। এর মানে আমরা কি বুঝতেছি? এর মানে আমরা বুঝতেছি যে একটা রিয়াকশনে প্রোডাক্ট যে এলিমেন্টগুলো দিয়ে তৈরি হবে সেগুলো অবশ্যই রিয়াক্ট্যান্টে ছিল। নতুন কোনো তোমার এলিমেন্ট এখানে দুম করে চলে আসতে পারবে না, বুঝছো? এই পয়েন্টটা কিন্তু খুবই জরুরি। এরপরে যে পয়েন্টটা জরুরি সেটা হলো এখানে তোমার অ্যামাউন্টটা কিন্তু সেম হতে হবে, কারণ সব ইকুয়েশন, পৃথিবীর সব কিছুই ল অফ কনজারভেশন অফ ম্যাটার, এই লটা মেনে চলে। এই কনজারভেশন অফ ম্যাটারের নামটা তোমরা শুনছো কি না জানি না, বাট ল অফ কনজারভেশন অফ ম্যাটারে বলে যে একটা পৃথিবীতে কোনো বস্তুই নতুন করে তৈরি অথবা ধ্বংস হতে পারবে না, অর্থাৎ ম্যাটার্স ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড বাট ক্যান অনলি চেঞ্জ ফর্মস। মানে কি, এটা কখনো তৈরি অথবা ধ্বংস হতে পারবে না। যখন পৃথিবী তৈরি হয়েছে, যে এলিমেন্টগুলো ছিল ওইগুলাই থাকবে, যে এনার্জিটা ছিল ওইটাই থাকবে, বাট হয়তো ওই এনার্জিটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যেতে পারবে, একটা তোমার কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে যেতে পারবে, বাট এটা কখনো ক্রিয়েট অথবা ডিস্ট্রয়েড হবে না। এর মানে কি? এর মানে যে কার্বনটা ছিল, এই কার্বনটা সেম অ্যামাউন্টই থাকবে, কিন্তু হয়তো অন্য কোনো তোমার প্রোডাক্টের ভিতরে থাকবে। যেমন এখানে কার্বনটা ছিল কার্বন ডাইঅক্সাইডের ভিতরে, আর ডান দিকে কার্বনটা আছে তোমার গ্লুকোজের ভিতরে। সো দুইটা কিন্তু ডিফারেন্ট মলিকিউলের, ডিফারেন্ট অণুর ভিতরে, ডিফারেন্ট পরমাণু, সেম পরমাণু বাট ডিফারেন্ট অণুর ভিতরে, রাইট? এখন তোমরা এইটা দিয়ে কি বুঝলা? ল অফ কনজারভেশন অফ ম্যাটার। ল অফ কনজারভেশন অফ ম্যাটার তো বলতেছে যে ম্যাটার ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। তো এখানে তো ডান দিকে 6টা কার্বন আছে, বাঁ দিকে একটা কার্বন আছে, তাহলে তো এটা মানতেছে না, রাইট? সো এই জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখবা যে তোমার অনেক ইকুয়েশনে কিছু নাম্বার দেওয়া থাকে, 1 2 3। সো এই ইকুয়েশনটায় যদি আমরা এরকম নাম্বার ইউজ করতে চাই, ওয়েট, এটাকে আমি একটু ক্লিয়ার করতে, আচ্ছা ক্লিয়ার করা লাগবে না, নিচেই লিখি আমি। সেই ইকুয়েশনটা আরেকবার লিখতেছি আমি। কার্বন ডাইঅক্সাইড, পানি, C6H12O6 প্লাস O2। এখন আমরা কিন্তু এই নাম্বারগুলো চেঞ্জ করতে পারবো না, যে C6 এর বদলে C1 দিয়ে দিতে পারবো না। আমরা এখানে সি সি এর আগে দেখা গেলো 1 2 এগুলো বসাইতে পারবো ব্যালেন্স করার জন্য, কিন্তু এখানে এই নিচের যে ছোট ছোট নাম্বারগুলো আছে এগুলো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, কারণ ওইগুলো চেঞ্জ করলে ওই কম্পাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। আই গেস এইটা খুবই জেনারেল নলেজ, তোমরা বুঝতে পারছো। সো দেখো বাঁদিকে কার্বন আছে কয়টা? আমরা দেখতেছি বাঁদিকে তোমার কার্বন আছে, ওয়েট, বলছি আমি কার্বন ছিল একটা, কালার চেঞ্জ করে দেখাই। কার্বন ছিল একটা, ওয়েট,
কার্বন ছিল বাদিকে একটা, অক্সিজেন ছিল তোমার 3টা, হাইড্রোজেন ছিল 2টা। ডান দিকে কার্বন আছে এখন 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 8টা। এখন জিনিসটাকে আমরা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করা, কারণ এটা আমার কনজারভেশন অফ ম্যাটারটা মেনে চলতে হবে, কনজারভেশন অফ ম্যাস মেনে চলতে হবে। সো বাদিকে যদি একটা কার্বন থাকে, ডান দিকে 6টা, বাদিকে আমরা 6টা কার্বন বানাইতে হবে। দেখি এখানে 6 দিয়ে দেখি, ওকে, কার্বন ব্যালেন্স হয়ে গেল, এখানে 6টা কার্বন হয়ে গেল। অক্সিজেন এখানে আছে 8টা, এখানে আছে 3টা, এবার 6 দেওয়ার কারণে 6 দুগুণে 12টা, অক্সিজেন হয়ে গেল এখানে 12টা, ওকে। সরি, অক্সিজেন, হ্যাঁ 3টে, সব 12টা আর একটা 13টা, 13টা হয়ে গেল। আর ডান দিকে তো অক্সিজেন 8টাই রয়ে গেছে। আবার তোমার হাইড্রোজেন বাদিকে 2টাই আছে এখনও, আর ডান দিকে 12টা। সো কী করা যায়, এখন হাইড্রোজেনটা দেখি আমরা কিভাবে 12 বানাবো। এখানে যদি 6 দেই তাহলে কি 12 হচ্ছে? হ্যাঁ, 12 হচ্ছে। সো ডান দিকে দেখো কার্বন হয়ে গেছে এখন 6টা, হাইড্রোজেন হয়ে গেছে 12টা, অক্সিজেন শুধু আছে হলো তোমার এখন 12 আর 6 18টা, অক্সিজেন হয়ে গেছে 18টা। ডান দিকে কি, ডান দিকে কার্বন আছে সেম 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে শুধু 8টা। এখন অক্সিজেনটা বানাতে হবে আমাদের 18টা। কিভাবে বানাবো? 6 7 8, ওকে, 6 6 দুগুণে 12, কীভাবে বানানো যায় কি মনে হয়? অক্সিজেনের আগে যদি আমরা এখানে, সো দেখো অক্সিজেন 18 মাইনাস 8, অক্সিজেন লাগবে এখনও আমাদের কয়টা? 10টা, এক্সট্রা 10টা লাগবে। সো এইটা আমরা কিভাবে পাবো? সো দেখো ডানে যদি আমি অক্সিজেনের আগে 6 বসাই তাইলে কি আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স হচ্ছে কিনা দেখতো। এখানে যদি 6 বসাই তাইলে ডান দিকেও অক্সিজেন 18টা হয়ে গেল না? সো আমাদের এখন কনজারভেশন অফ ম্যাটার নিয়ে আর কোনো সমস্যা কি হয় এখানে দেখো তো? আর কোনো সমস্যা নাই। তো এই জিনিসটাকে আমরা বলি ব্যালেন্সিং। সো এই ব্যালেন্সিং নিয়ে আমাদের আর একটু ডিপে এখন পড়াশোনা করতে হবে। দু একটা ইকুয়েশন দিব, এটা তোমরা নিজেরা ব্যালেন্স করার ট্রাই করবা এবং আমি পরবর্তীতে আমি কিভাবে ব্যালেন্স করি সেটা দেখাবো। এর আগে আরেকটা লাস্ট থিং যেটা আমি বলবো সেটা হলো তোমার ওই যে ব্যালেন্সিংয়ের যে মেইন ফর্মুলাটা সেটা হলো নাম্বার অফ অ্যাটমস অফ এলিমেন্ট ইন রিঅ্যাক্ট্যান্ট আর নাম্বার অফ অ্যাটমস অফ এলিমেন্ট ইন প্রোডাক্টটা সবসময় সেম হতে হবে, ওকে। তাহলে আমাদের ডান দিকের বাঁ দিকের সব মলিকিউলটা সেম হয়ে গেল। এখন আমরা যদি অন্য একটা ইকুয়েশন দিয়ে এটা বোঝার চেষ্টা করি তাহলে দেখি তোমরা এগুলো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের ওই বন্ডটা, ওই যে মাত্র যে ইকুয়েশনটা আমরা দেখলাম না পানি তৈরির, ওইটা নিয়ে একটু কথা বলি। হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করতেছে H2O হিট দিলে। সো এইটাকে ব্যালেন্স করো তো। বাদিকে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, অক্সিজেন আছে 2টা, আবার ডান দিকে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে একটা। সো এটা কিভাবে ব্যালেন্স করা যায় কি মনে হয়? সো ডান দিকে অক্সিজেনটা দেখো তো 2টা হয় কি না, 2 দিলে 2টা হচ্ছে, বাট এখানে হাইড্রোজেন 2টা বেড়ে যাচ্ছে, হাইড্রোজেন এখন হচ্ছে 4টা। সো ডান দিকে হাইড্রোজেন 4টা বানাবো কীভাবে? হাইড্রোজেনের আগে যদি 2 দিই তাহলে 4টা হয়ে গেল না? এইটা কিন্তু ব্যালেন্সিং। দেখবা যে তোমরা বিডিজেএসর প্রাইমারির যত কোশ্চেন দেখবা ম্যাক্সিমামে দেখবা যে এরকম ব্যালেন্সিং রিয়াকশান অনেক 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 দেখা যায়। সেই ব্যালেন্সিং রিয়াকশানটা যদি তোমরা ঠিকভাবে আয়ত্ত করতে পারো তাহলে আই গেস যে তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমি একটা হার্ড ব্যালেন্স দেওয়ার ট্রাই করতেছি, এটা দেখো তোমরা বুঝো কি না। সো এখানে একটু দেখো যে এই ইকুয়েশনটা কিন্তু বেশ হার্ড একটা ইকুয়েশন, এটাকে ব্যালেন্স করতে পারো কি না একটু ট্রাই করো। আর না পারলে দেখো আমি কিভাবে এটা সলভ করার ট্রাই করি। সো দেখো এখানে ফসফরাস আছে বাদিকে তোমার একটা, জাস্ট নোট ডাউন করে রাখো। ফসফরাস আছে একটা, ক্লোরিন আছে 5টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে একটা। এই ডান পাশে আছে হাইড্রোজেন 3টা, ফসফরাস আছে তোমার একটা, সরি হাইড্রোজেন আছে এখানে 4টা, সরি 3 আর 1 4, আর এখানে অক্সিজেন আছে তোমার 4টা, আর ক্লোরিন আছে একটা। সো ক্লোরিন একটা আছে, ক্লোরিন এখানে 5টা আছে, এখানে 5 দিই তাহলে ক্লোরিন 5টা হইলো, হাইড্রোজেন হয়ে গেল এখানে ক্লোরিন 5 হয়ে গেল, হাইড্রোজেন হইলো তোমার 5 আর এখানে 3 8, হাইড্রোজেন 8টা হয়ে গেছে। বাদিকে হাইড্রোজেনের আছে 2টা। সো এখানে যদি 4 দেই তাইলে 4 দুখানি 8,
বাট অক্সিজেন হয়ে গেছে এখানে আবার 4টা, এখানে 4টা অক্সিজেন, এখানে তোমার হাইড্রোজেন হয়েছে 8টা, ক্লোরিন হয়েছে 5টা। সো দেখো এটা কি মিলছে ডান দিকের সাথে, হাইড্রোজেন 8টা, ক্লোরিন 5টা, অক্সিজেন 4টা। ওকে, তাহলে এই জিনিসটা আমরা ব্যালেন্স করে ফেলছি। আর ডাবল চেক দিয়ে নিই, ফসফরাস আছে একটা, ক্লোরিন আছে 5টা, ক্লোরিন ডান দিকে আছে 5টা, হাইড্রোজেন আছে 4 দোকানে 8, এখানে 3 আর 5 আর 3 8। ওকে, 4 4। ওকে, সো এই ইকুয়েশনটা আমরা মোটামুটি ব্যালেন্স করে ফেলছি। সো এইভাবে নিজেরা ব্যালেন্স করে ট্রাই করবা। যদি চাও নিজেরা একটা এখানে ভ্যারিয়েবল ধরেও ট্রাই করে দেখতে পারো, যে PCl5 এর আগে জাস্ট এ তোমার, তারপরে H2 এর আগে বি, এইটার আগে সি, এটার আগে ডি। যদি তুমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পছন্দ করো, ইন দ্যাট কেস তুমি বাট ইকুয়েশন বানায় বানায় সলভ করতে পারো। ইকুয়েশন কেমনে বানাবা? তো ডান দিকে আছে ফসফরাস হলো এ পরিমাণ, আর ডান দিকে আছে ফসফরাস সি পরিমাণ, ডান দিকে আছে সি পরিমাণ। সো এ আর সি সেম হবে, এই একটা ইকুয়েশন হইলো। আরেকটা হবে তোমার ক্লোরিনের ইকুয়েশন। ক্লোরিনের ইকুয়েশন কি 5A। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা, সরি আমি এটা স্কিপ করে গেছি। সো যদি তুমি দেখো, এখানে আমি আরেকটু বোঝানোর ট্রাই করি। যদি তুমি ভ্যারিয়েবল দিয়ে সলভ করতে চাও, অনেকে কিন্তু ভ্যারিয়েবল দিয়ে সলভ করার ট্রাই করে ইকুয়েশনগুলো, কারণ ভ্যারিয়েবল দিয়ে সলভ করলে কি সুবিধা, এটা হলো তুমি ভুল কম যাবে। কারণ ভ্যারিয়েবল দিয়ে সলভ করলে তুমি ইকুয়েশন সলভ করতেছো, ইন দ্যাট কেস তোমার ভুল যাওয়ার চান্স অনেক কম থাকবে। সো তোমার লক্ষ্য থাকবে কম ভ্যারিয়েবল দেওয়া, কারণ কম ভ্যারিয়েবল দেওয়া মানে কি, কম প্রবলেম সলভ করা, মানে কম ইকুয়েশন সলভ করা, রাইট? তো দেখো এখানে তোমার ফসফরাস যেহেতু একটা একটা আছে, এখানে আমরা ঘা দিচ্ছি না। ক্লোরিন আছে 5টা, এখানে আছে ক্লোরিন একটা। ওকে, সো এখানে জাস্ট ক্লোরিনে আমি মনে করে এ বসাই দিলাম, কারণ আমাদের ক্লোরিনে এ বসাবো না, ক্লোরিনে আমরা 5ই বসাবো, কারণ আমরা অলরেডি দেখতেছি বাঁ দিকে ক্লোরিন 5টা, ডান দিকে এক জায়গায় ক্লোরিন আছে। সো 5 বসাই দিলাম জাস্ট ফার্স্টে এটাকে সহজ করার জন্য। এবার দেখি হাইড্রোজেনে আমাদের সমস্যা আছে। হাইড্রোজেন দেখো এখানে আছে 3টা, এখানে ফসফরাস, এখানে কিন্তু বসানো যাবে না। এখানে মনে করো একটা তুমি ভ্যারিয়েবল বসাই দিলে, তাইলে কিন্তু পি চেঞ্জ হয়ে যাচ্ছে। পি চেঞ্জ হইলে বাদিকে এখানে পি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের মেইন লক্ষ্য থাকবে ভ্যারিয়েবল কম ইউজ করা। সো H2 এর ভেতরে কিন্তু কম মলিকিউল, সো এখানে একটা ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারি। এখানে মনে করো আমরা ভ্যারিয়েবল ইউজ করলাম এ, যেহেতু অন্য কোনো ভ্যারিয়েবল নাই। সো দেখো এখানে যেহেতু এ ইউজ করছি, সো হাইড্রোজেনের সংখ্যা রিঅ্যাক্ট্যান্টের ভিতরে কত, 2A পরিমাণ, আর তোমার প্রোডাক্টের ভিতরে কত, 3 + 5 8। সো রিঅ্যাক্ট্যান্টটার তোমার প্রোডাক্ট সেম হবে। সো 2A = 8, এখান থেকে আমরা A = 4 পাবো। সো এখানে যদি 4 বসাই দিই আমরা, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। সো এইভাবে তুমি জাস্ট এই জিনিসটাকে ভ্যারিয়েবল দিয়ে সলভ করতে পারো। তুমি যদি চাও প্রত্যেকটা ভ্যারিয়েবল ডিফারেন্ট ধরবা, এটাও করা যায়, বাট ইন দ্যাট কেস ওই ভ্যারিয়েবলগুলো দিয়ে যে ইকুয়েশন হবে ওটা সলভ করতে তোমাদের একটু বেশি প্যারা হবে। বাট ইটস আপ টু ইউ, তুমি যদি এখানে ভ্যারিয়েবল দিয়ে করতে চাও করতে পারো। বাট আমি সাজেস্ট করবো যে জাস্ট ইকুয়েশনটাকে যতটা সহজ করা যায় সহজ করে নিয়ে আসো, দেন ভ্যারিয়েবল ইউজ করো। সো নাও আমরা দেখব যে টাইপ অফ কেমিক্যাল রিয়াকশনস, কেমিক্যাল রিয়াকশন কয় প্রকারের হতে পারে। সো এগুলা জাস্ট আমরা বেসিকভাবে যদি বলি, অনেক অনেক প্রকার হইতে পারে। যেমন কম্বিনেশন রিয়াকশন হতে পারে, ডিকম্পোজিশন হতে পারে, তোমার কম্বাসশন হতে পারে, নিউট্রালাইজেশন হতে পারে, ডিপ্লেসমেন্ট হতে পারে। সো এগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে, বাট আমি জাস্ট একটু বেসিক তোমাদের ধারণা দেওয়ার ট্রাই করব। সো আমরা ফার্স্টে দেখব কম্বিনেশন রিয়াকশন কি। সো কম্বিনেশন রিয়াকশন যদি আমরা তো খুবই জেনারেল টার্মে লিখতে চাই, সো এখানে একটু লিখি যে ফার্স্ট অফ অল কম্বিনেশন রিয়াকশন, কম্বিনেশন রিয়াকশন। ওকে, সো বুঝে নাও। সো কম্বিনেশন রিয়াকশন বলতে আমরা, সো রিয়াকশন, আচ্ছা লিখে নিই। কম্বিনেশন রিয়াকশন অ্যাকচুয়ালি মনে করো এ একটা মলিকিউল, বি একটা মলিকিউল, এটা মিলে এ বি তৈরি হচ্ছে। সো এখানে এ বি যে কোনো কিছু হতে পারে, আমি জাস্ট একটা সিম্বলিক ওয়েতে দেখাচ্ছি। সো এ আর বি যদি রিয়াক্ট করে, মনে করো এ বি হচ্ছে, মানে কি এখানে দুইটা তোমার কম্পাউন্ড কম্বাইন করে নতুন একটা কম্পাউন্ড তৈরি করতেছে, রাইট? দুই অথবা দুইয়ের বেশি।
সবসময় মনে রাখতে হবে একটা দিয়ে কিন্তু হবে না, অবশ্যই দুইটা থাকতে হবে অথবা দুইয়ের বেশি থাকতে হবে। সো এ আর বি অর্থাৎ দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড যখন একটা আরেকটার সাথে বিক্রিয়া করবে, করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে, সেটাকে আমরা বলবো কম্বিনেশন রিয়াকশন। কম্বাইন করতেছে, দুইটা কম্বাইন করে একটা করতেছে। খুবই ইজি, রাইট? খুবই জেনারেল টার্মে বলছিলাম। সো এর থেকে বেশি ইলাবোরেট এখন আমি করব না। সেকেন্ড যদি আমি যে রিয়াকশনটা একটু বলবো সেটা হলো ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন কি? এটা হলো পুরা অপোজিট অফ কম্বিনেশন রিয়াকশন। সো যখন একটা কমপ্লেক্স মলিকিউল ব্রেকডাউন করবে তখন ওইটা সিম্পল তোমার কম্পাউন্ডে অথবা মলিকিউলে পরিণত হবে। সো জিনিসটা কি? 2 নম্বরে আমরা ডিকম্পোজিশন রিয়াকশন। সো মনে করো এই এবিটা, তোমার এবিকে তাপ দেওয়া হলো, এটা ভেঙে এ আর বি হয়ে গেল। দেখো একটা কমপ্লেক্স মলিকিউল, এটা কমপ্লেক্স মলিকিউল না, একটা কম্পাউন্ড। সো এটাকে ভেঙে আমরা যদি সিম্পলার মলিকিউলে তৈরি করি, দেন ওইটাকে আমরা বলবো ডিকম্পোজিশন, মানে ডিকম্পোজ হচ্ছে জিনিসটা। সো এইটা পুরা ডিফারেন্ট, পুরো অপোজিট অফ কম্বিনেশন রিয়াকশন। সো কম্বিনেশন রিয়াকশন আর ডিকম্পোজিশন এই জন্য একসাথে পড়ানো হয়, কারণ এটা একটা আরেকটা রেসিপ্রোকাল। সো আমি 3 নাম্বার যদি রিয়াকশনটা বুঝাইতে চাই, তাইলে 3 নাম্বারে আমরা সো নিউট্রালাইজেশন রিয়াকশন পড়তে পারি। নিউট্রালাইজেশন রিয়াকশন কি? খুবই ইজি। এটা হলো তোমার অ্যাসিড আর বেস রিয়াক্ট করে সল্ট আর ওয়াটার তৈরি করে। অর্থাৎ কি? আমি যদি তোমার খুবই ইজি একটা ইকুয়েশন দিয়ে বোঝাতে চাই, সেটা হলো মনে করো HCl প্লাস NOH, সোডিয়াম হাইড্রোক্সাইড আর তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্ট করে NaCl, যেটাকে আমরা বলি লবণ, আর H2O তৈরি হয়। সো যখনই আমরা কোনো একটা ক্ষার বেস এবং যখনই কোনো একটা অ্যাসিড, এই দুইটা একসাথে রিয়াক্ট করতে দেখব, সেটাকে আমরা বলবো নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন এর মানে কি? বাংলা এটাকে বলে প্রশমন বিক্রিয়া। এখান থেকে কি হয়? সল্ট আর ওয়াটার। খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আমি কোনো একটা টাইপকে খুবই বেশি ইম্পর্টেন্ট দিই, এটা হলো এটা তোমার নিউট্রালাইজেশন রিয়াকশন। কারণ এই জিনিসটা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। তুমি জাস্ট প্রাইমারি না, সেকেন্ডারি বলো, হায়ার সেকেন্ডারি বলো, সব জায়গায় এটা খুবই একটা ইম্পর্টেন্ট তোমার টাইপ। আরেকটা টাইপ আছে তোমার প্রিসিপিটেশন রিয়াকশন। প্রিসিপিটেশন রিয়াকশন কি? যখন টু সলিউশন অফ সলিউবল সল্ট মিক্স করা হয়, তখন একটা ইনসলিউবল সলিড যদি ফর্ম হয়, তাইলে সেটাকে বলে প্রিসিপিটেশন রিয়াকশন। মানে কি? মানে আমি যদি মনে করো যে খুব ইজিলি বুঝাইতে চাই, এ একটা কম্পাউন্ড আর আরেকটা বি, আরেকটা সি, আরেকটা ডি। এখানে বিটা হলো সলিউবল সল্ট। সলিউবল সল্ট কি? এমন একটা সল্ট যেটা পানিতে সলিউবল। NaCl বা NaCl না, মনে করো যেটা পানিতে সলিউবল, যে কোনো কিছু হতে পারে, আমি কোনো একটা নাম দিচ্ছি না। সলিউবল সলিউবল সরি সলিউবল সল্ট। এটা যদি একটা এ কম্পাউন্ডের সাথে এ যে কোনো কিছু হতে পারে রিয়াক্ট করে, তাহলে একটা সলিউবল সল্ট আর প্রিসিপিটেশন, সি মনে করো একটা প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন মানে কি? এই জিনিসটা সলিড ফর্মে এক্সিস্ট করবে। আর ডি সেম, সলিউবল সল্ট। সো একটা যদি প্রিসিপিটেশন হয়, দেন ওইটাকে বলে প্রিসিপিটেশন মানে তোমার একটা সলিড ফর্ম, যে কোনো কিছুর একটা সলিড ফর্ম, সলিড লবণ বা কিছু একটা, যেটা তোমার পানিতে সলিউবল না, এরকম যদি হয় তাহলে এটাকে বলে প্রিসিপিটেশন রিয়াকশন। ঠিক আছে? প্রিসিপিটেশন রিয়াকশন বলে। এখন প্রিসিপিটেশন রিয়াকশনের অনেক উদাহরণ তুমি দেখবা, তার ভিতরে আমার রাইট নাও কোনো এক্সাম্পল দিতে পারছে। ওকে, আমি গুগল করে দেখি প্রিসিপিটেশন রিয়াকশনের প্রিসিপিটেশন রিয়াকশন
দেখি আমি একটা গুগল করে এক্সাম্পল তোমাদের বলার চেষ্টা করি। সো এখানে অনেকগুলা প্রিসিপিটেশন রিয়াকশন দিয়ে সার্চ করলে তুমি অনেকগুলা রিয়াকশন দেখতে পারবা। তার ভিতরে কোনটা তোমাদের দেখানোর মতো, তোমরা অনেকগুলো কম্পাউন্ডের নামই জানো না এখন। সো ইন দ্যাট কেস সবগুলো কম্পাউন্ড হয়তো দেখে তোমরা বুঝতে পারবা না। সিলভারেরও প্রেসিপিটেশন রিয়াকশন হয় তোমার, যখন তুমি সিলভার নাইট্রেটকে কেসিএল এর অ্যাকোয়াস সলিউশনের সাথে রিয়াক্ট করাবা, তখন তোমার সিলভার ক্লোরাইডের একটা প্রেসিপিটেশন রিয়াকশন পড়বে। এইটা তুমি একটা রিয়াকশন বুঝাইতে আমি হয়তো পারবো, বাট তোমরা হয়তো তেমনভাবে পরিচিত না। বাট জাস্ট জেনে রাখো যে মনে করো একটা সলিড সল্ট তৈরি হয়, সলিড যেটা হলো তোমার সলিউবল না। সো প্রিসিপিটেশন রিয়াকশন নিয়ে আই গেস তোমাদের সবার ক্লিয়ার। আরেকটা আছে কম্বাসশন রিয়াকশন। কম্বাসশন কি? যখন অক্সিজেন কম্বাইন করে একটা কম্পাউন্ডের সাথে, অক্সিজেন কম্বাইন করে পানি আর ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেটাকে বলে কম্বাসশন রিয়াকশন। এটা মাস্ট বি এ এক্সোথার্মিক রিয়াকশন। মানে কি? 5 নাম্বার যদি বলি তোমার কম্বাসশন রিয়াকশন। কম্বাসশন রিয়াকশন কি? মনে করো এ পানি অক্সিজেনের সাথে করে তোমার রিয়াক্ট করে পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। ওকে, এটা হলো জাস্ট তোমার কম্বাসশন রিয়াকশন। এখন কম্বাসশন রিয়াকশন যে কোনো কিছু দিয়েই তুমি বুঝতে পারবা। সিএইচ এর আর আরেকটা, আমরা যে একটু আগে যে কনসেপ্টটা পড়লাম ব্যালেন্সিং এর, এখান থেকে তুমি এর কোনো ফর্মুলা কি গেস করতে পারতেছো? এর ভিতরে কি কি মলিকিউল থাকতে পারে গেস করো তো। ডান দিকে দেখো হাইড্রোজেন আছে, ডান দিকে দেখো অক্সিজেন আছে, ডান দিকে দেখো কার্বন আছে, এখানে অক্সিজেন আছে, ঠিক আছে। সো এ নিশ্চয়ই সি আর এইচ দিয়ে কিছু একটা তৈরি হবে। সি আর এইচ দিয়ে যে যৌগগুলো তৈরি হয় ওটাকে আমরা বলি হাইড্রোকার্বন। সো এটা হলো অর্গানিক কেমিস্ট্রির একটা টার্ম, এটা এখন বোঝার দরকার নেই। সো মনে করো যে এ যে জিনিসটা দিয়ে তৈরি সেটা হলো কার্বন আর হাইড্রোজেন। সো এই কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে যৌগগুলো তৈরি হয় বলে হাইড্রোকার্বন। এটা মিথেন হতে পারে, CH4 হতে পারে যেটাকে আমরা বলি মিথেন, অন্য কোনো গ্যাস হতে পারে, ইথেন হতে পারে, ইথাইন হতে পারে, যে কোনো কিছু। এইটা কম্বাসশন হইলে পানি আর কার্বন ডাইঅক্সাইড এর সাথে তাপ, অবশ্যই অবশ্যই কম্বাসশন রিয়াকশন সবসময় এক্সোথার্মিক, মানে তাপ উৎপন্ন করে। ওকে, সেইটা অর্গানিকের সব থেকে ওয়ান অফ দ্য পপুলার তোমার ফর্মুলা বা রিয়াকশন বলতে পারো। আরেকটা লাস্ট রিয়াকশন আমি বলবো, লাস্ট টাইপ, সেটা হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট কি? যখন একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের জায়গা দখল করে নেয়, তখন ওইটাকে বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন আর তোমার আমি মাত্র প্রিসিপিটেশন রিয়াকশনের যে ইকুয়েশনটা দিয়ে বুঝাইলাম, ওইটা দিয়ে আমি ডিসপ্লেসমেন্টটাও বুঝাইতে পারবো। 6 নাম্বার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট রিয়াকশন যদি বলি, মনে করো AgNO3, এইটা তুমি লাইক AgCl বা NaCl এর সাথে যদি বিক্রিয়া করাও, NaCl মানে লবণ, NaCl, তাইলে ওইটা হবে তোমার AgCl আর NaNO3, NaNO3। এখন দেখো এই সিলভার আয়নটা এই সোডিয়ামের জায়গাটা দখল করে তোমার নিজে বসে গেছে না, বসে একটা সলিড ফর্ম যৌগ ক্রিয়েট করছে, যেটাকে আমরা বলি তোমার সিলভার ক্লোরাইড। এটা একটা প্রিসিপিটেশন তৈরি করবে। দেখো যখন এইরকম একটা সিলভার আয়ন বা অন্য কোনো একটা আয়ন বা কোনো একটা এলিমেন্ট অন্য একটা এলিমেন্টের জায়গা দখল করে নিয়ে নতুন একটা যৌগ তৈরি করে, এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে বলে ডিসপ্লেসমেন্ট, মানে একটাকে ডিসপ্লেস করতেছে। খুব ইজি, কিন্তু প্রত্যেকটা নামের মাধ্যমেই তুমি রিয়াকশানের তোমার মেকানিজমগুলো বুঝে ফেলতে পারবা। সো এখন আমরা অ্যাটমিক ম্যাস নিয়ে একটু কথা বলবো। অ্যাটমিক ম্যাস জিনিসটা যত সহজ দেখা হয় এত সহজ না অ্যাকচুয়ালি। সো অ্যাটমিক ম্যাস জিনিসটা বোঝার জন্য আমাদের অ্যাটমিক নাম্বার জিনিসটা বুঝতে হবে। অ্যাটমিক নাম্বার কি? একটা অ্যাটমের, মনে করো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন একটা মলিকিউল, মনে করো ওয়েট,
হাইড্রোজেনে একটা তোমার ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, আর কোনো নিউট্রন নেই মনে করো যে, ওকে 0 নিউট্রন। তারপরে কার্বনের মনে করো তোমার প্রোটন আছে কয়টা, 12টা, সরি 6টা। কার্বনের প্রোটন আছে 6টা, নিউট্রন আছে 6টা। সো এই যে প্রোটনের উপরে ডিপেন্ড করে আমরা একটা বস্তুর অ্যাটমিক নাম্বার ডিসাইড করি। যতগুলো নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে আমরা ধরে নিই ওইটাকে ওর অ্যাটমিক নাম্বার, অর্থাৎ কার্বনের অ্যাটমিক নাম্বার 6, কারণ কার্বনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 6, হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 1, এই জন্য হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার অন। অক্সিজেনের এরকমভাবে তোমার প্রোটন সংখ্যা দিয়ে হিসাব করা হয়। সো যে কোনো ক্ষেত্রেই যে কোনো মলিকিউলের তোমার অ্যাটমিক নাম্বার মানে ওইটার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাকে ডিনোট করে। ওকে, সো এখন অ্যাটমিক ম্যাস কি এইটা বোঝার জন্য ফার্স্ট অফ অল অ্যাটমিক ম্যাস কীভাবে হিসাব করতে হয়। অ্যাটমিক ম্যাস তো তোমার জাস্ট প্রোটন আর, আচ্ছা অ্যাটমিক ম্যাসের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের কনসিডারেশনটা আনি না। কেন আনি না? কারণ ইলেকট্রনের যে ম্যাসটা এটা নেগলেজিবল। ইলেকট্রন কিন্তু নেগলেজিবল পরিমাণ ভর হিসেবে ডিনোট করা হয়। সেজন্য আমরা দেখব যত ক্যালকুলেশন আছে ইলেকট্রনের ভরকে আমরা নেগলেক্ট করে হিসাব করি। বাট প্রোটন নিউক্লিয়াসের যে ভরটা, একটা অ্যাটমের সম্পূর্ণ ভরটা তোমার অলমোস্ট 99.99% ভরটা নিউক্লিয়াসের ভিতরে থাকে। সো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, এজন্য তোমার প্রোটন আর নিউট্রনের ভরকেই ওই মলিকিউলের মোট ভর হিসেবে ধরে নেওয়া হয়। এটা একটা অ্যাপ্রক্সিমেশন যেটা সবসময় রাইট আমাদের বর্তমান থিওরি অনুযায়ী। সো হাইড্রোজেন এই কার্বনের ক্ষেত্রে এটা প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করলে হয় আমাদের 12, রাইট? সো হাইড্রোজেনের ক্ষেত্রে 1। এরকম আমরা প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করে আমরা ভর সংখ্যা হিসাব করতে পারবো। এখন এটা তো আমরা প্রোটন আর নিউট্রনের যে সংখ্যা যোগ করলাম, যোগ করে ভর সংখ্যা বের করলাম, রাইট? সো বাট আমরা এক্স্যাক্ট যদি ম্যাসটা বের করতে চাই কীভাবে বের করতে পারবো? এর জন্য আমরা একটা অ্যানালজি ইউজ করি। ফর এক্সাম্পল তুমি যখন বাজারে যে কোনো কিছু কিনো, ফর এক্সাম্পল আলু কিনতেছো, তারপরে মনে করো পেয়ারা কিনতেছো, ফল ফলাদি কিনতেছো, যাই হোক যাই কিনো না কেন, এটা তুমি ওজন দরে যদি কিনো তাহলে দেখবা যে তোমার কেজি, কত কেজি এই হিসেবে দাম রাখা হয়। কারণ কি? কারণ আমাদের ঐতিহাসিকভাবে আমাদের ট্রেডিশন অনুযায়ী আমরা একটা স্ট্যান্ডার্ড ভরকে 1 কেজি হিসেবে ডিনোট করি, যেটাকে আমরা এসআই ইউনিট বলি, রাইট? যেটাকে আমরা ভরের এসআই ইউনিট বলি। সো এমনভাবে একটা এসআই ইউনিট সব ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় যাতে আমাদের পরিমাপ করাটা সহজ হয়। এরকম অ্যাটমিক ম্যাসের ক্ষেত্রেও একটা স্ট্যান্ডার্ড ইউনিট আছে যেটাকে আমরা বলি এএমইউ, অ্যাটমিক ম্যাস ইউনিট। এর পুরো নাম হলো অ্যাটমিক ম্যাস ইউনিট, এটাকে এএমইউ বলা হয়। সো এটা হলো অ্যাটমিক ম্যাস নির্ণয় করার জন্য তোমার এসআই একক ধরতে পারো। এখন এইটা আমরা কিভাবে হিসাব করব? তার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড মান লাগবে, রাইট? একটা স্ট্যান্ডার্ড অ্যাটম লাগবে বা একটা স্ট্যান্ডার্ড কিছু একটা লাগবে যার উপরে বেস করে আমাদের পুরো কাঠামোটা দাঁড় করাতে পারবো, রাইট? সো ইন দ্যাট কেস আমরা আমাদের বিজ্ঞানীরা অথবা আমাদের পূর্বপুরুষ যারা এই এএমইউর কনসেপ্টটা তোমার আবিষ্কার করে গেছে, তারা অনেক চিন্তা ভাবনা করছে যে কোনটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরতে পারি, কোন মলিকিউলটা, কোন অ্যাটমটাকে। সো ওরা দেখলো যে এমন কিছু একটাকে ধরতে হবে যা কিনা সবসময় আমাদের পরিবেশে পাওয়া যায় নর্মালি। ফর এক্সাম্পল তুমি যখন একটা ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন করো, কাকে নির্বাচন করো? যে অ্যাটেন্ডেন্স ভালো, যার মনে করো ক্লাসে আসার চান্স অনেক বেশি থাকে সবসময়, রাইট? নর্মালি রেয়ারলি মিস করে। সো যে সবসময় ক্লাসে আসে তার অ্যাটেন্ডেন্স অনেক বেশি থাকবে, এজন্য তাকে ক্যাপ্টেন হিসেবে দাঁড় করানো হয়। নর্মালি একটা জাস্ট অ্যানালজি দিয়ে বোঝাচ্ছি আমি তোমাদের। সো অ্যাবান্ডেন্সের উপরে ডিপেন্ড করে আমাদের পরিবেশে সবথেকে বেশি পাওয়া যায় কার্বন। এজন্য আমরা কার্বনকে
তোমার স্ট্যান্ডার্ড হিসেবে ধরি এই ম্যাস নির্ণয়ের ক্ষেত্রে। এখন কার্বনের এই এম এর কনসেপ্টটা বোঝার আগে আমাদের একটা নতুন থিওরি বুঝতে হবে, সেটা হলো আইসোটোপ। আইসোটোপ কি? কার্বনের কিন্তু সবসময় নিউক্লিয়াসের ভিতরে 6টা নিউট্রন থাকে না। মনে করো কার্বনের কখনো কখনো নিউক্লিয়াসের ভিতরে 7টা নিউট্রনও দেখা গেছে। যখন প্রোটন সংখ্যা তো সবসময় সেম থাকবে একটা অ্যাটমের, কারণ প্রোটন সংখ্যা ইউনিভার্সাল জিনিস একটা। প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেলেও অ্যাটমটাই চেঞ্জ হয়ে যাবে। সো যত দুইটা মৌল একটা তোমার অ্যাটমের প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাইলে ওইটাকে একটা অপরের আইসোটোপ বলে। বুঝছি আমি? আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সেম বাট নিউট্রন ডিফারেন্ট। নিউট্রন সংখ্যা ডিফারেন্ট হওয়ার কারণে ভর সংখ্যা ডিফারেন্ট হবে। এইটার ভর সংখ্যা হবে 13, এইটার হবে কত? 12। সো এরকম অ্যাবান্ড্যান্সের উপরে কার্বনের তোমার সব কিছু বিবেচনা করে দেখা গেল কার্বনের 12 আইসোটোপটা পরিবেশে সব থেকে বেশি পাওয়া যায়, যত আইসোটোপ আছে, যত অ্যাটম আছে সবগুলোর ভিতরে। সো অ্যাবান্ড্যান্সের উপরে বেস করে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিলাম। এখন কার্বনকে আমরা ধরে নিলাম এর অ্যাটমিক ম্যাস হলো 12 AMU। ওকে, এটাকে আমরা জাস্ট ধরে নিছি স্ট্যান্ডার্ড। এখন AMUটা তাইলে আমরা কিভাবে বের করব? অ্যাকচুয়ালি তাহলে কার্বনের আমি যদি সংক্ষেপে লিখতে চাই, 1 AMU ইকুয়ালস টু কার্বন 12 আইসোটোপের তোমার কার্বন 12 আইসোটোপের ভর বাই তোমার 12। ওকে, এটাকে আমরা AMU হিসেবে বলি, অন তোমার অ্যাটমিক ম্যাস ইউনিট। সো কার্বন 12 আইসোটোপের এই ভরটা তুমি কিভাবে বের করতে পারবা? তুমি একটা প্রোটনের ভর জানো, একটা প্রোটনের যে ভর, একটা নিউট্রনের যে ভর, এই দুইটাকে যোগ করবা। যোগ করলে তোমার 12, যেহেতু 6টা প্রোটন আছে, সো একটা প্রোটনের ভর তোমার, সো প্রোটনের ভর অ্যাকচুয়ালি কি আমরা হিসাবই করে ফেলতে পারি এখানে। সো এসআই ইউনিটে প্রোটনের ভর আমি যদি ভুল না করে থাকি তোমার 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি এরকম কিছু হওয়ার কথা। নিউট্রনেরটা 1.6749 এরকম ইন্টু 10⁻⁻27 কেজি এরকম কিছু হওয়ার কথা। সো এগুলাকে জাস্ট তোমরা একটু গুগল করে দেখে নিয়ে এগুলা জাস্ট ক্যালকুলেট করার ট্রাই করবা একটু নিজেরা, যে 6টা প্রোটনের ভর কত হয়, 6টা নিউট্রনের ভর কত হয়, তাহলে মোট কার্বন 12 আইসোটোপের ভর কত হয় বাই ডিভাইডেড বাই 12, তাহলে অন AMU এর ইকুয়ালস টু কত কেজি হয় এটা বের করবা। যত কেজি ওইটা হলো তোমার স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিই। এরকম কার্বনের উপরে বেস করে, এই অন AMU এর উপর বেস করে আমরা অন্যান্য সব তোমার মলিকিউলের অ্যাটমিক ম্যাস বের করি। ঠিক আছে? অ্যাটমিকের ম্যাসের কনসেপ্টটা আই গেস তোমাদের সবার ক্লিয়ার। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। পরবর্তীতে তোমরা যখন মোল কনসেপ্ট নিয়ে পড়বে, তোমার স্টোইকোমেট্রি নিয়ে সলভ করবা, দেখবা যে তোমরা অ্যাভোগাড্রো নাম্বার শিখবা, তোমরা ওই ক্লাস পাবা। আই গেস আমার ক্লাসে সব কিছু কভার করা পসিবল হচ্ছে না কারণ টাইমের শর্টেজ একটা আছে। সো তোমরা যখন নেক্সট ক্লাসে এই স্টোইকোমেট্রির একটা ক্লাস আই গেস তোমরা পাবা, যেখানে তোমাদের মোল কনসেপ্ট নিয়ে কথা বলা হবে, সেখানে এই AMU এর কনসেপ্টটা কিন্তু লাগবে। সো আমি আরেকবার রিপিট করি। সো কার্বনের ভর সংখ্যা তো 12। এখন 1 AMUকে আমরা কিভাবে হিসাব করব? সো কার্বনের 12 আইসোটোপটা পরিবেশে সব থেকে বেশি পাওয়া যায়, এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। এটার ভরকে আমরা যদি 12 দিয়ে এই জন্য ডিভাইড করি আমরা 1 AMU পাবো। সো ভর কীভাবে বের করবো? একটা প্রোটনের ভরকে আমরা 6 দিয়ে গুণ করব, তাইলে 6টা প্রোটনের ভর পাবো, এবং এভাবে নিউট্রনেরও 6টা নিউট্রনের ভর বের করব, করে দুইটা যোগ করব, যোগ করে 12 দিয়ে ভাগ করলে যেটা আসবে এটা 1 AMU। ওইটা হলো একটা স্ট্যান্ডার্ড ইউনিট। যতদূর মনে পড়ে 1 AMU সমান সমান
তোমার 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম এরকম কিছু আসা কথা, যদি ক্যালকুলেশন মিস্টেক না হয় ইন দ্যাট কেস। সো তোমরা এভাবে তোমার মলিকুলার মাসগুলো সবগুলো বের করে ফেলতে পারবা যে কোনো অ্যাটমের। তোমরা অনেক ক্ষেত্রে বা ক্লোরিনের তোমার অ্যাটমিক ম্যাস যেগুলো থাকবে মলিকুলার মাস, সেক্ষেত্রে দেখবো পয়েন্টে থাকবে। তো তোমাদের কোশ্চেন থাকতে পারে পয়েন্টে কিভাবে আসলো, কারণ ক্লোরিনের কিন্তু দুইটা আইসোটোপ। সো ক্লোরিনের যখন ওই দুইটা আইসোটোপের মান হিসাব করবা প্রত্যেকটার কনসিডারেশন নিয়ে, তো একটার ভিতরে একটা প্রোটন তোমার নিউট্রন কম থাকবে, একটার ভিতরে নিউট্রন বেশি থাকবে। সো এইগুলা মাথায় রেখে আমরা তখন হিসাব করি। এই জন্য আমরা একটা অ্যাভারেজ মানটাকে নিই। এই অ্যাভারেজ মানটা নেওয়ার কারণে আমাদের ওইটা অনেক সময় তোমার দশমিকেও আসতে পারে। সো এটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই। এটা তোমরা যখন কনসেপ্টগুলো বই থেকে একবার রিভিশন দিবা, আই গেস তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। সো আমি এখন যে টপিকগুলো পড়াইলাম এগুলোর উপরে আমি জাস্ট তোমার 10 মিনিট প্রবলেম সলভিং করানো ট্রাই করব। এগুলা আই গেস চাইলে তোমাদের কনসেপ্টগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে। সো একটা ইকুয়েশন যদি আমি দেই যে বেরিয়াম, আচ্ছা, সো একটা ইকুয়েশন আমি লিখতেছি, এইটা তোমরা বলবা যে এই ইকুয়েশনটা কোন টাইপ অফ ইকুয়েশন। আমি অপশনও দিব, সমস্যা নেই। সো BaCl2 বেরিয়াম ক্লোরাইড যখন তোমার সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করবে তখন বেরিয়াম সালফেট আর HCl উৎপন্ন হয়। ওকে, বেরিয়াম সালফেট আর HCl উৎপন্ন হয়। এখন যখন তোমরা কোনো এরকম তোমার কেমিক্যাল ইকুয়েশন লিখবা, তখন সবসময় মনে রাখবা যে কোন স্টেটে রিয়াকশনগুলো হচ্ছে এটা বলা খুব ইম্পর্টেন্ট। মনে করো এখানে যদি অ্যাকুয়াস না থেকে অন্য কোনো ফর্মে থাকে, এই রিয়াকশনটা কিন্তু হবে না। সো ইন দ্যাট কেস এটা খুবই ইম্পর্টেন্ট, কোন স্টেটে এই রিয়াকশনগুলো হচ্ছে এগুলো মনে রাখা, এগুলো পাশে লিখে রাখা খুবই ভালো একটা প্র্যাকটিস। সো আমরা হেডলাইনটাও দিয়ে দিই প্রবলেম সলভিং। ওকে, এই ইকুয়েশনটা আমাদের কি টাইপের তোমার রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন। একটা অপশন হলো তোমার কম্বিনেশন রিয়াকশন, একটা হলো ডিকম্পোজিশন রিয়াকশন, একটা হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, অপশন হলো একটা ডিসপ্লেসমেন্ট, একটা হলো কম্পোজিশন, একটা হলো তোমার ডাবল ডিসপ্লেসমেন্ট, আর একটা হলো তোমার ডিকম্পোজিশন। ডাবল ডিও সরি তার আগে তোমরা এইটাকে একটা নিজেরা একটু ব্যালেন্স করো। ডাবল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটাকে ব্যালেন্স করার ট্রাই করো। কিভাবে ব্যালেন্স করা যায় দেখো তো, পারো কিনা? ব্যালেন্সিং তো শিখাইলাম, শিখতে পারছো কিনা একটু চেক করো। সো এই ইকুয়েশনটা যদি তুমি ব্যালেন্স করতে চাও তাইলে HCl এর আগে 2 বসাইলেই হয়ে যাবে। দেখো HCl এর আগে, প্রোডাক্টে HCl এর আগে যদি তুমি 2 বসাও তাইলে দেখো তোমার এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, রাইট? সো এইটার অ্যান্সার বলো। এটা হয়তো অনেকে বলে থাকবে ডিসপ্লেসমেন্ট, রাইট? অনেকের মতে এটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। যদি তোমার মনে হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এটা, তাইলে তোমার ভুল গেছে, কারণ এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কারণ কি দেখো, এখানে বেরিয়াম সালফেট, ওয়েট,
দেখো এটা হলো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কারণ এখানে বেরিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, এখানে সালফেট আয়নটা ক্লোরিনে আসছে এবং বেরিয়াম আয়নটা হাইড্রোজেনের জায়গায় আসছে, তাহলে দুইবার ডিসপ্লেসমেন্ট হয়েছে না, এই জন্য এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট, যদি ডাবল ডিসপ্লেসমেন্ট অপশানে থাকে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনই হবে। সো এটা মাথায় রাখবা, এরকম কনফিউশন করার জন্য কিন্তু তোমার অনেক রিয়াকশন দেওয়া থাকতে পারে। আরেকটা রিয়াকশন যদি দেই, জিঙ্কের সাথে যদি তোমার ফেরাস সালফেট FeSO4 ফেরাম তৈরি করে, তাইলে ওইটাকে আমরা কি রিয়াকশন বলতে পারবো? জিঙ্ক আর ফেরাস সালফেট, আচ্ছা আমি লিখে দিই, জিঙ্ক প্লাস ফেরাস সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর ফ্রাম, এটা যদি হয় তাহলে আমাদের এই রিয়াকশনটাকে কি রিয়াকশন বলা যায়? এবং সবসময় মাথায় রাখবা স্টেটগুলো প্রকাশ করতে, এটা সলিড, এটা সলিড, এটা অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস। ওকে, সো দেখো এটা কি রিয়াকশন বলো? অপশান হলো তোমার কম্বিনেশন রিয়াকশন, আমি অপশান লিখতেছি না, টাইম যাচ্ছে। কম্বিনেশন রিয়াকশন, একটা হলো ডিকম্পোজিশন রিয়াকশন, একটা তোমার ডাবল ডিসপ্লেসমেন্ট, একটা এটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কারণ দেখো এটা একটা ডিসপ্লেস হচ্ছে, এখানে কিন্তু জাস্ট ফেরামের জায়গাটায় জিঙ্ক বসতেছে। ওকে, সো জাস্ট এইটা হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সো এরপরে যদি আমি বলি হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস মিক্স হয়ে পানি উৎপন্ন হচ্ছে, এইটা কি ধরনের কেমিক্যাল রিয়াকশন? তাহলে ওটা কম্বিনেশন রিয়াকশন হবে। ঠিক আছে, আগে বলছি দুইটা কম্বাইন করে একটাই হয়। এরপরে ফাইনালি একটা এই রিলেটেড প্রবলেম দেই, তোমার যদি ফেরিক অক্সাইড, ওকে তোমার ফেরিক অক্সাইড না, যদি তুমি ফেরাস সালফেটের ক্রিস্টালকে হিট দাও, ওকে ফেরাস সালফেটের ক্রিস্টাল, ওকে ফেরাস সালফেটের ক্রিস্টালের সংকেত কি? হোয়াইট। FeSO4 কে যদি হিট দাও, এটাকে তুমি কিন্তু লাইক এটাকে তুমি ব্যালেন্সও করবা, এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটা ব্যালেন্সও ইম্পর্টেন্ট। Fe2O3 এটা হবে, আর হবে তোমার SO2 আর SO3। ওকে, এইগুলা গ্যাসিয়াস স্টেটে, তোমার এটা সলিড স্টেটে, আর তোমার এখানে যে তোমার কি বলে ফেরিক অক্সাইডটা, এটাও সলিড স্টেটে হবে এবং এটাকে তাপ দেওয়া হচ্ছে। এর অপশান হলো মুখে বলতেছি, একটা অপশান আছে কম্বিনেশন রিয়াকশন, একটা আছে ডিকম্পোজিশন রিয়াকশন, একটা আছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, একটা আছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তোমার কি মনে হয় এটা কি হবে? তোমার কি বলে ব্যালেন্স করো ইকুয়েশনটা, ব্যালেন্স করলে দেখতে পারবা আসবে যে ফেরাস সালফেটের আগে একটা 2, রাইট? আর এটা কি রিয়াকশন? ডিকম্পোজিশন রিয়াকশন, রাইট? কারণ একটা কমপ্লেক্স তোমার কম্পাউন্ড ডিকম্পোজ করে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট তৈরি করতেছে, এই জন্য এটা একটা কি ডিকম্পোজিশন রিয়াকশন। এখন আরও অনেক কিছু কিন্তু পড়া যায় কেমিক্যাল রিয়াকশান বললে। কেমিক্যাল রিয়াকশান বললে কেমিক্যাল রিয়াকশান রেট চলে আসে, তারপরে অ্যাসিড বেজ ইকুইলিব্রিয়াম চলে আসে, যেটা অনেক পরের কনসেপ্ট, যেটা তুমি 9-10-এ উঠে পড়বা। সো এগুলা কি, এগুলা হলো তোমার মনে করো একটা কেমিক্যাল রিয়াকশান যদি করাও, এটা কত দ্রুত সম্পন্ন হবে, মনে করো রিয়াক্ট্যান্টগুলো কত দ্রুত রিয়াক্ট করতেছে, কত দেরি হচ্ছে, এগুলোর উপরে বেস করে আরও অনেক ক্লাসিফিকেশন আছে, সেগুলো তোমাদের এখন আপাতত জানার দরকার নেই। বাট জাস্ট এইটা আইডিয়া রাখো যে অনেক রিয়াকশান আছে যে সাথে সাথে হয় না, অনেক রিয়াকশান আছে অনেক দেরি করে হয়। মনে করো যে তোমার লোহার উপরে যে জং পড়ে, অর্থাৎ তোমার লোহার পানির সংস্পর্শে যে জংটা পড়ে, দেখবার লোহা ক্ষয় হয়ে যায়, এইটা অ্যাকচুয়ালি কিন্তু একটা স্লো রিয়াকশান। এই রিয়াকশানের রেট অফ তোমার স্পিড অনেক স্লো, বাট
অনেক ক্ষেত্রে আছে তোমার কম্বাসন রিয়াকশানগুলো আছে, এগুলো কিন্তু অনেক ফাস্ট রিয়াকশান। সো এরকম রিয়াকশান রেটও আছে অনেকগুলা, অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এগুলাও ডিপেন্ড তোমার ডিফারেন্ট হতে পারে। বাট এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় না, আমাদের জাস্ট এই যে টপিকগুলো পড়াইলাম এগুলা যদি না বুঝে থাকো নিজে থেকে একটু বই টই ঘাটার ট্রাই করবা, আর বিভিন্ন রিসোর্স দেখার ট্রাই করবা, আই গেস যে তোমাদের হেল্প হবে। তো আমরা আর কিছু রিয়াকশানের ব্যালেন্স দেখি, এইগুলা দেখার পরে আই গেস আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করে দিব। এই কিছু ব্যালেন্স তোমার ইকুয়েশন দেখার ট্রাই করি। তোমার C2H6O যদি আমরা তোমার কম্বাসন করাই, তোমার C2H6O এটাকে যদি আমরা কম্বাসন করাই, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আর পানি হচ্ছে, রাইট? সো এইটা কিন্তু কম্বাসন রিয়াকশন, অলরেডি আমরা বলছি যে অক্সিজেন এখানে প্রচুর হিট উৎপন্ন হবে, বাট এইখানে তুমি ব্যালেন্স করবা ইকুয়েশনটা। কীভাবে ব্যালেন্স করবা আমি তো শিখাইছি আগেই। দেখবা বাঁদিকে কার্বন আছে কয়টা? কার্বন আছে তোমার দুইটা, ডান দিকে আছে একটা, তো এখানে দুই বসায় দাও, দেখো কি হচ্ছে, দুইটা। তো এখানে অক্সিজেন আছে, তাহলে ডান দিকে বাঁদিকে একটা আর তিনটা, আর ডান দিকে আছে তোমার চারটা পাঁচটা, ওকে। আর হাইড্রোজেন আছে ডান দিকে দুইটা, বাঁদিকে আছে ছয়টা। তাইলে আমাদের এখন কি করলে এই জিনিসটাকে সমতা করা যায়, দেখো তো কি মনে হয়? ফার্স্টে হাইড্রোজেনটা সমতা করি। দেখো হাইড্রোজেন কেমনে সমতায় আসবে, এখানে যদি আমরা বাঁদিকে ছয়টা আছে, এখানে দুইটা, এখানে যদি তিন দেই তাইলে ছয়টা, বাট এখানে অক্সিজেনের নাম্বারটা ডিফারেন্ট হয়ে গেল, বাম দিকে আর ডান দিকে আছে তোমাদের তিনটা আর এখানে চারটা, সাতটা, রাইট? আর বাঁদিকে আছে দুইটা তিনটা, সাতটা বানাইতে হবে। কিভাবে বানাবো? যদি অক্সিজেনের আগে আমি তিন দিই তাহলে কি হচ্ছে, তিন দুগুণে ছয় আর এক সাত, সাতটা হচ্ছে না? তাহলে কি এটা ব্যালেন্স হয়ে গেল না? অনেকের অনেকভাবে করার তোমার প্রবাবিলিটি আছে, তো যে কেউ যে কোনোভাবে করতে পারো, এটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করতেছে। বাট আমি যেভাবে সলভ করি এটা দেখে আই গেস তোমাদের প্রবলেম সলভিং স্কিলটা একটু ডেভেলপ হবে এবং এই প্রবলেমগুলো সলভ করবে সবসময়। আচ্ছা আরেকটা দেখি আমরা, এরকম প্রবলেম পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি, বিশেষ করে প্রাইমারি ক্যাটাগরি। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারিতে এই লেভেলের প্রবলেমগুলো দিয়ে থাকি, কারণ এগুলো খুবই হট টপিক নর্মালি। তোমার রিজিওনালের ক্ষেত্রে বলো বা ন্যাশনালেও মাঝে মাঝে, ন্যাশনালে দেওয়া হয় না, রিজিওনালে বেশি দেওয়া হয়। সো Na3PO4 এইটা রিয়্যাক্ট করে কি হবে, তোমার ক্যালসিয়াম ফসফেট হবে এখানে ইকুয়েশনটা, ওকে। PO4 2 আর কি তৈরি হয় এখানে, এখানে ইকুয়েশন NaCl আই গেস, এটা তো NaCl তৈরি হয়, ওকে। এরকম একটা ইকুয়েশন যদি আমরা বানাই, দেন ইকুয়েশনটাকে আমরা ব্যালেন্স করব। এটা একটু দেখেই হার্ড মনে হচ্ছে, রাইট? সেটা ব্যালেন্স করার ট্রাই করি, দেখি কিভাবে ব্যালেন্স হবে। ক্যালসিয়াম আছে দেখি বাঁদিকে একটা, ডান দিকে আছে তিনটা, সো এখানে দেখি আমি তিন বসাই, কি অবস্থা, তিনটা, তাহলে ওকে ওকে ওকে, তাহলে বাঁদিকের ওখানে গেল, ওকে। এবার সোডিয়ামের হিসাবটা করি, দেখি সোডিয়াম না ফসফরাস, ফসফরাস আছে ডান দিকে তোমার দুইটা, বাম দিকে আছে একটা, যদি আমি ওখানে দুই বসাই তাইলে দেখি কি হয়। এখানে দুই বসাইলে ফসফরাস ব্যালেন্স হয়ে গেল, ক্যালসিয়াম ব্যালেন্স হয়ে গেল, তাইলে বাকি থাকে আমাদের সোডিয়াম আর ক্লোরিন। সো লাস্টে আমাদের সোডিয়াম ক্লোরিনই বাকি আছে, দেখি কীভাবে ব্যালেন্স করা যায়। সোডিয়াম আছে তিন দোকানে ছয়টা আর ক্লোরিন আছে ছয়টা, সো এখানে যদি আমরা ছয় বসাই জিনিসটা ব্যালেন্স হয়ে গেল, রাইট? এটা ব্যালেন্স ইকুয়েশন হয়ে গেল। এখন এভাবে আমরা চাইলে আরও প্রচুর সলভ করতে পারি, যেমন আরও একটা দিই, ফর এক্সাম্পল TiCl4, এটা যদি রিয়াক্ট করে তোমার HCl এর সাথে, HCl না H2 এর সাথে করে, H2 এর সাথে যদি করে TiC আই গেস TiO2 আর HCl, হ্যাঁ TiO2
আর HCl, এটা কিন্তু O2। ওকে, সো এটা যদি ব্যালেন্স করতে চাই এটা একটু ইজিয়ার। দেখো এটা যদি ব্যালেন্স করতে চাই, দেখো টিন অলরেডি ব্যালেন্স আছে, ক্লোরিন ওকে, এখানে ওকে ডান দিকে দেখি হাইড্রোজেন অক্সিজেন আছে দুইটা, এখানে হাইড্রোজেন আছে, বাদিকে অক্সিজেন আছে একটা, এখানে দুই বসাই যদি, অক্সিজেন হইলো দুইটা, তাহলে তোমার HCl ব্যালেন্স করতে হবে, এইচ হচ্ছে চারটা, চারটা ওকে, এখানে যদি চার বসাই ব্যালেন্স। দেখছো, এভাবে এভাবে করতে পারো, এগুলা নিজে নিজে সলভ করার ট্রাই করো। ওকে, তো অনেক সময় তোমার দেওয়া থাকতে পারে যে লাইক তোমার মুখে বলে দেওয়া থাকতে পারে, জাস্ট তোমার ইকুয়েশন এভাবে নাও লেখার থাকতে পারে। ইন দ্যাট কেস তোমাদের ওই জিনিসটা একটু কঠিন হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আমি বললাম যে রাইট এ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য রিয়াকশন অফ মলিকিউলার নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন টু ফর্ম লাইক তোমার ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড মনে করো, তাইলে কী হলো, আমি বললাম যে নাইট্রোজেন আর অক্সিজেন রিয়াক্ট করে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড হচ্ছে, এটা তুমি ব্যালেন্স করো। তুমি যদি ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড কি এটা না বুঝো, তাইলে তো এটা ইকুয়েশনটা তুমি ব্যালেন্স করতেই পারবে না। তো ডাইনাইট্রোজেন মানে কি, ডাই মানে দুই, দুই, পেন্টাঅক্সাইড মানে অক্সিজেন হলো পাঁচ, সো নাইট্রোজেন আর অক্সিজেন মিলে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এইটা হলো তোমার ইকুয়েশন। এইটারে ব্যালেন্স করতে হবে মেইনলি। সো কীভাবে ব্যালেন্স করবা, দেখো N2 প্রথমে তো ব্যালেন্স আছে আপাতত ফার্স্টে। সো যদি আমি এখানে ওকে দেখো, এখানে যদি অক্সিজেনের আগে 5/2 বসাই তাইলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, দেখছো, তাহলে বাঁদিকেও পাঁচটা ও ডান দিকেও পাঁচটা। সো এইভাবে অনেকের প্রশ্ন রাখতে হবে ভগ্নাংশে লেখা যায় কিনা। ভগ্নাংশে লেখা যায়, বাট যদি না লিখতে চাও সমস্যা নেই, পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাইলে দেখবা তুমি চলে আসবে 2N2 প্লাস 5O2 প্লাস 2N2O5, এইটা হলো ফাইনাল ব্যালেন্স রিয়াকশন। সেরকম মুখ দিয়ে অনেক সময় বলে দেওয়া থাকতে পারে, তো আরও অনেক ক্ষেত্রে বলে দেওয়া থাকতে পারে যে কোন বেসিসে তুমি কেমিক্যাল ইকুয়েশনের ব্যালেন্স করো। ইন দ্যাট কেস তুমি লিখে দিতে হবে যে ল অফ কনজারভেশন অফ ম্যাস, যেটা কিনা ডিনোট করে ম্যাটার ক্যান নট বি ক্রিয়েটেড অর নট বি ডিস্ট্রয়েড, এই জিনিসটা লিখে দিতে পারো। অথবা তোমার ফটোসিনথেসিসের রিয়াকশনই দিয়ে দিতে পারে, ওটা অনেক ফেমাস একটা রিয়াকশান। তো এইগুলা তোমার যে কোনো প্রবলেমে আসতে পারে, সেগুলো মাথায় রাখবা তোমার। তারপরে লাইক আর কি হতে পারে, আর কি ইকুয়েশন হতে পারে। ওকে, সো আরও দু একটা ইকুয়েশন আমি দিই, এগুলো ব্যালেন্স করে ট্রাই করো। এইটা আর হলো এর সাথে পানি তৈরি হবে, এটাকে ব্যালেন্স করো, পানি তৈরি হবে, এটাকে ব্যালেন্স করলে কি আসে, করো ব্যালেন্স, পজ করে ব্যালেন্স করবা। ওকে, ও আচ্ছা আচ্ছা, এটা কি দিছে, এটা 3 হবে, H3 নাইট্রিক অ্যাসিড। ওকে, সো এখানে যদি ব্যালেন্স করো দেখবা যে নাইট্রিক অ্যাসিড HNO3 এর আগে 2 হবে আর H2 এর আগে 2 হবে, তাইলে ব্যালেন্স হয়ে যাচ্ছে আই গেস, রাইট? তাহলে হচ্ছে না, ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সিজেন, ওকে নাইট্রেট, ওকে নাইট্রেট আছে দুইটা, নাইট্রেট আছে এখানে, সরি 3 দোকানে 6টা, এখানে নাইট্রেট। ওকে, সো মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে ইকুয়েশন। এইভাবে ব্যালেন্সিং রিয়াকশান তুমি প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে পারো, আপ টু ইউ প্রবলেম সলভিংটা। আর আপাতত ক্লাসটা এখানেই এন্ড করব। আর যদি কোনো বেসিক কোনো প্রবলেম থেকে থাকে ক্লাস নিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিজেরা একটু সেলফ স্টাডি করো, কারণ একটা তোমার এই ক্লাসগুলো বুঝতে একটু ঝামেলা হতেই পারে, তোমাদের সবার লেভেল সেম না, প্লাস হলো তোমাদের ক্লাসও অনেক নিচে,
লাইক 3 থেকে 5 প্রাইমারি ক্যাটাগরি। তো এই ক্লাসে অনেক কনসেপ্ট বুঝতে অসুবিধা হতে পারে। ইন দ্যাট কেস তোমরা একটু বিভিন্ন বই ঘাটাঘাটি করো যেগুলো অলিম্পিয়াডে নর্মালি প্রচলিত, বা তুমি টেক্সট বুকও দেখতে পারো, 6, 7, 8, 9-এর টেক্সট বুক দেখতে পারো। ইটস আপ টু ইউ। অলিম্পিয়াড সবসময় মনে রাখবা যে একটু অ্যাডভান্সড পড়াশোনা করার জন্য তোমার অলিম্পিয়াড মানুষ করে। লাইক অলিম্পিয়াড জিনিসটা হলো তোমার প্রবলেম সলভিংয়ের উপরে বেস করে তৈরি জিনিসটা পুরাই। তুমি ব্রেন খাটাইতে হবে, ব্রেন খাটায় প্রবলেম সলভ করতে হবে। তো যতক্ষণ না তুমি স্কিলটা ডেভেলপ করতেছো কোনোভাবেই তুমি ভালো করার আশা করতে পারবে না। এটাই হলো তোমার ইউনিভার্সাল ট্রুথ ফর অলিম্পিয়াড। তো যেগুলো পড়াইলাম খুবই বেসিক জিনিসপাতি পড়াইছি, লাইক ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি কী, ম্যাটারের স্টেট কয় প্রকার কী কী, কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল রিয়াকশান, তারপরে টাইপ অফ কেমিক্যাল রিয়াকশান, ব্যালেন্স রিয়াকশান, অ্যাটমিক ম্যাস। তো এখন অ্যাটমিক ম্যাসের ভিতরে অনেক দূর ঢোকা যাইতো, লাইক আমি মূল কনসেপ্ট পড়াইতে পারতাম, বাট ওইগুলো আরও 1-1.5 ঘন্টা ক্লাস ওইটা। তো ওইটা এখন আর জাস্ট পড়াইতেছি না, পরবর্তীতে হয়তো কোনো ক্লাসে তোমরা পাবা। আর যদি কোনো প্রবলেম থাকে আমি তো বললামই, আমাকে রিচ আউট করবা। সো আই থিঙ্ক যে আমি তোমাদের এই কনসেপ্টগুলো বুঝাইতে পারছি। থ্যাংকস ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আর হয়তো নেক্সট কোনো ক্লাসে দেখা হতে পারে। বেস্ট অফ লাক।